নানি বাড়িতে আসার বেশ কিছুক্ষণ অতিক্রম হয়েছে। সকলে গল্পগুজব করে শেষ বিকেলে রেস্ট নিতে চলেও যার যার রুমে। শুধু ঘুম নেই স্বপ্নিলের চোখে। ওদের জন্য নির্ধারিত কক্ষে বিশ্রামের জন্য পাঠানো হয়েছে দুজনকে। রাহিতা চিন্তাভাবনা ভুলে শুয়েও পড়েছে, কিন্তু স্বপ্নিল জেগেই আছে। বিছানায় পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে চুপচাপ। বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে ঘুমানোর চেষ্টা করছিল রাহিতা, কিন্তু স্বপ্নিলের এমন শান্তশিষ্ট ভাবভঙ্গি বেশিক্ষণ শান্তিতে ঘুমোতে দিল না তাকে। হঠাৎই শোয়া থেকে উঠে স্বপ্নিলের পাশে বসলো রাহিতা। আলস্য ভঙ্গিতে চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে আপনার? এভাবে বসে আছেন কেন? সারা রাস্তা ড্রাইভ করে এসেছেন, রেস্ট নিন একটু। কিছু না, তুমি ঘুমাও। আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি স্বপ্নিল, আপনি ঠিক নেই। কিছু একটা তো অবশ্যই হয়েছে, বলুন না। স্বপ্নিল নিশ্চুপ রয়। এবার রাহিতা বোঝে বিষয়টা অবশ্যই ছোট কিছু নয়, তাই স্বপ্নিলের এমন গম্ভীর ভাব। খানিক বাদে ধীর গতিতে স্বপ্নিলের হাতের পিঠে হাত রেখে বলে, আমাকে বলবেন না, প্লিজ বলুন। এই বিষয়ে আমি আর কথা বলতে চাইছি না রাহি, সত্যি বলতে আমার ভালো লাগছে না। কিন্তু কেন? আর ওই মহিলাটাকে, মানে দীপ্ত ভাই যে সীমা ফুপ্পির কথা বলছিল, তার কথা শুনে আপনারা সবাই এমন করলেন কেন? কথা বলার মাঝেই রাহিতা খেয়াল করলো এই সীমা আন্টির কথা শুনে স্বপ্নিলের মুখভঙ্গি পুনরায় বদলে যাচ্ছে। রাহিতার নজর উপলব্ধি করতেই স্বপ্নিল নিজেকে সামলে নিল। স্বপ্নিলকে দেখে রাহিতা আবারও বলল, আপনি তো বলেছিলেন আমাদের সম্পর্কটা সবার আগে বন্ধুত্বের সম্পর্ক, যেখানে দুজন নির্দ্বিধায় একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে পারবো, তাই না? তবে আপনি আমায় বলছেন না কেন? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? রাহিতার কথায় চোখ তুলে ওর দিকে তাকায় স্বপ্নিল। মাথা নাড়িয়ে বোঝায় সে ওকে বিশ্বাস করে। অতঃপর মুখ ফুটে বলল, সীমা খালামণি মোটেও সুবিধার মানুষ নন। আমি চাই না সে তোমায় কোনো কথা শোনাক। ওনার থেকে সবসময় দূরে থাকবে রাহি। কিন্তু উনি আমায় কথা শোনাবেন কেন? আমি কি করেছি তার? আসলে উনি... স্বপ্নিল আর কিছু বলবে তার আগেই কর্কশ শব্দে ওর ফোন বেজে উঠল। হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোন তুলে কানে দিতেই ওপাশ থেকে জোরে সোরে কয়েকজনের কণ্ঠস্বর ভেসে উঠল। স্বপ্নিলের ঠিক পাশে বসে থাকায় সে শব্দ কানে এলো রাহিতার নিজেরও। স্বপ্নিল ভাই, তুমি নাকি বগুড়া আসছো? দীপ্ত বলে গেল একটু আগেই। তাড়াতাড়ি টঙে আসো, আমরা সব বসে আছি, অপেক্ষা করছি তোমার জন্য। স্বপ্নিল কিছু বলবে তার আগেই আশেপাশে থেকে কয়েকটা ছেলে একসাথে স্বপ্নিলকে ডেকে উঠল। সবার চাপে পড়ে স্বপ্নিল আসছে বলে ফোন কেটে দেয়। ফোন রেখে আর চোখে রাহিতার দিকে তাকালো স্বপ্নিল। ওর চাহনি বুঝে ইশারায় মাথা নাড়িয়ে সায় দিল রাহিতা। তা দেখে স্বপ্নিল উঠে যেতে যেতে বলে, আমি এখন বাইরে যাই, এসে বলবো নি তোমায়। আচ্ছা। তুমি মন খারাপ করলে না তো? আমি সত্যি তোমায় বলতে চেয়েছিলাম এখন, কিন্তু শুনলেই তো ওরা কিভাবে জোরাজোরি করছে ফোনে। আমি মন খারাপ করিনি। আপনি এতদিন পর এসেছেন এদিকে, স্বাভাবিক আপনার বন্ধুরা অপেক্ষা করছে। আপনি ঘুরে আসুন, তারপর না হয় বলেন আমায়, আমি অপেক্ষা করব। রাহিতার কথায় মুচকি হাসল স্বপ্নিল। রুম ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। রাহিতাও বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাচ্ছিল। ঠিক সে সময় স্বপ্নিলের কথায় পাঁজরা থেমে যায় ওর। স্বপ্নিলের কথার তৎক্ষণাৎ উত্তর দিল না রাহিতা। ওর কথার বিনিময়ে নম্র চোখে মিষ্টি হাসি উপহার দিল শুধু। ওর পক্ষ থেকে জবাব না পেয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল স্বপ্নিল। সে চলে যেতেই কক্ষ জুড়ে প্রতিধ্বনিত হলো রাহিতার অস্ফুট কণ্ঠস্বর। রুম থেকে বেরোতেই পথিমধ্যে রাহিতার দেখা হয় দীপ্তর সাথে। ছেলেটা হাঁটছে এদিক ওদিক এবং উসখুস করছে একটু পরপর বাড়ির মেইন গেটের দিক চেয়ে। রাহিতার দিকে চোখ পড়তেই এতক্ষণে চিন্তিত ভাব সরিয়ে হাসি টানে মুখে। ধীর পায়ে এগিয়ে এসে বলে, আরে নতুন ভাবি যে, রেস্ট নিয়েছেন ঠিক মতো? জার্নির ক্লান্তি দূর হয়েছে তো? জি ভাইয়া। আপনি এদিকে কি করছেন? কাউকে খুঁজছেন? সহাস্যে উত্তর দেয় রাহিতা। ওর প্রশ্নে খানিকটা ইতস্তত করে দীপ্ত। কাচুমাচু ভঙ্গিতে বলে, না তো, আমি আবার কাকে খুঁজবো? দীপ্তর কথা মোটেও বিশ্বাস হয় না রাহিতার। সে বুঝে দীপ্ত ওর থেকে কিছু লুকোতে চাইছে, কিন্তু এত তাড়াতাড়ি সহজ হতে পারছে না। তাই কিছু একটা ভেবে রাহিতা ওর সাথে খাতির জমানোর চেষ্টা করে। নম্র মুখে বলে, আচ্ছা, এসব বাদ দিন।
আপনাদের সম্পর্কে ঠিকমতো কিছু শোনাই তো হলো না। বিয়ের সময় তাড়াহুড়োয় সবাইকে দেখেছিলাম, এখন আর সঠিক মনে নেই। 2 ভাই বোন না আপনারা? রাহিতার কথায় এবার নিজ চিন্তা ভাবনা ছেড়ে মাথা নাড়ে দীপ্ত। সেভাবেই বলে, হ্যাঁ, আমরা 2 ভাই বোন। আমার ছোট বোন নীতি, ওর এই বিয়ে। আব্বুরা 4 ভাই বোন। আমার এক চাচা ও 2 ফুপি, দিলারা ফুপি সহ। এই তো আমাদের পরিবার। ছোট চাচা অর্থাৎ স্বপ্ননীল ভাইয়ার ছোট মামা রাতে আসবে, তখন ওদের সাথে দেখা হবে। এছাড়াও রাতে আরো একজন আত্মীয় আসবেন, সীমা ফুপ্পি। উনি হচ্ছেন কথাটা বলেই থেমে গেল দীপ্ত। হুট করে তার মনে পড়ল কথা বলতে বলতে সে একটু বেশিই বলে ফেলেছে, তাই মুখে কুলুপ আঁটাই শ্রেয় মনে হলো এখন। এদিকে দীপ্তকে চুপ থাকতে দেখে রাহিতা অসন্তুষ্ট হলো। মাত্রই কাঙ্ক্ষিত কথাটা শুনতে যাচ্ছিল, এমন সময় দীপ্তর থেমে যাওয়াটা একদমই ভালো লাগলো না তার। তাই তো অশান্ত গলায় বলে, কি হলো, থেমে গেলেন কেন ভাইয়া? বলুন না। আসলে ভাবি, আমার না একটা কাজ মনে পড়ে গিয়েছে। আমি এখন আসি। আপনিও বাহানা দিয়ে পালাতে চাইছেন, তাই তো? এবার ধরা পড়ায় মাথা নত করে নীরব দাঁড়িয়ে রয় দীপ্ত। রাহিতাকে এর বিপরীতে কি উত্তর দেবে সে ভেবে পায় না। এদিকে দীপ্তর নীরবতা লক্ষ্য করে রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলে, আমি জানি না আপনারা আমার থেকে কেন সীমা খালামণির বিষয়টা লুকাতে চাইছেন। যেখানে একটু পর উনি নিজেই আসবেন এ বাসায়, তখন তো তার সাথে দেখা হবেই, তাই না? তাহলে আমায় আগে বললে সমস্যা কোথায়? এমন কিছুই না ভাবি, কেউ আপনার থেকে কিছু লুকাতে চাচ্ছে না। আসলে বিষয়টাই এমন যে বিষয়টা যেমনই হোক, আমারও তো জানার অধিকার আছে, তাই না ভাইয়া? রাহিতার প্রশ্নে মাথা নেড়ে সায় দেয় দীপ্ত। মেয়েটা মিথ্যে বলেনি, তার জানার পুরোপুরি অধিকার রয়েছে। তাই সবকিছু ভুলে দীপ্ত সিদ্ধান্ত নেয় সে রাহিতাকে জানাবে সবটা। সীমা ফুপি হচ্ছে আব্বুদের ছোট চাচার মেয়ে, দিলারা ফুপির চাচাতো বোন, অর্থাৎ স্বপ্ননীল ভাইদের দুঃসম্পর্কের খালা। কথাটা কর্ণগোচর হতেই কিছু একটা মাথায় আসে রাহিতার। মনে মনে কিছু একটার ছক কষে শ্বাসরোধ কণ্ঠে প্রায় তৎক্ষণাৎ শুধায়, আনিকা আপুর মা? আচমকা রাহিতার এ প্রশ্নে কিছুটা চমকায় দীপ্ত, তবুও দ্বিমত করে না। এক পলক রাহিতার দিক চেয়ে মাথা নেড়ে সায় দেয়। দীপ্ত সম্মতি পেয়ে এতক্ষণের সব ঘটনা যেন পরিষ্কার জলের ন্যায় স্বচ্ছ হয়ে যায় রাহিতার কাছে। এবার সে বুঝে জনৈক মহিলাকে নিয়ে কেন সবার এত চিন্তা, কেন স্বপ্নিলের এহেন আচরণ। বেশ কিছুক্ষণ রাহিতাকে চুপ করে থাকতে দেখে দীপ্ত গলা ছেড়ে বলে, ভাবি কি মন খারাপ করলেন? আসলে আমাদেরও মনে হচ্ছিল এমনটাই হবে, তাই তো আপনাকে এ ব্যাপার বলিনি কেউ। না না, আমার মন খারাপ কেন হবে? সবটা তো আগে থেকেই জানি, শুধু চিনতাম না কাউকে, আজ চিনেও যাব। মলিন হেসে বলে রাহিতা। ওর মুখ দেখে মায়া হয় দীপ্তের। কি সাবলীল ভাবেই না বলছে সবটা। কোনো কিছু হারিয়ে গেলে তার বিনিময়ে সৃষ্টিকর্তা তার চেয়েও উত্তম কিছু দেন মানুষের জীবনে। তেমনটাই হয়েছে স্বপ্নিলের ক্ষেত্রে। সে সত্যি ভাগ্যবান রাহিতাকে পেয়ে। মনে মনে ভাইয়ের জন্য খুশি হয় দীপ্ত। এরই মাঝে রাহিতা বলে ওঠে, একটু আগে কি তবে সীমা খালামণির জন্য দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছিলেন? তখন আরে না, এটা তো স্বপ্নের ভাই আসছে কিনা দেখার জন্য উকি দিলাম। দিলারা ফুপি পাঠিয়ে দিল ভাইয়া আসছে কিনা দেখার জন্য। একে তো সীমা ফুপির আসার কথা শুনে ভাইয়ের মুড বিগড়ে গিয়েছে, তাই তার সাথে দেখা হওয়ার আগে ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলেন ফুপি। এত কিছু জানা হলো, তবু আপনার সম্পর্কই তো ঠিক মতো জানা হলো না ভাইয়া। আপনি কিসে পড়েন? মানে এখনো পড়াশোনা করছেন নাকি চাকরি? সব ঠিক থাকলে আমি গ্রাজুয়েশন করব এবছর, এরপর চাকরি ঢুকে যাব। ও, সেই হিসেবে তো আমি আপনার জুনিয়র। আমি সেকেন্ড ইয়ারে মাত্র। আপনি আমায় আপনি করে বলছেন, শুনতে কেমন জানি লাগছে। আপনি আমার চেয়ে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়, সেই হিসেবে আপনি করে বলছি। স্বপ্ননীল ভাই সম্পর্কে ও বয়সে আমার বড় এবং আমার প্রিয় একজন কাজী, সেই হিসেবে আপনাকে ভাবি হিসেবে আপনি বলে ডাকাটাই আমার কাছে সম্মানের ব্যাপার। দীপ্তর কথা শুনে মুগ্ধ হয়ে মাথা নাড়ালো রাহিতা। ছেলেটা সত্যিই সম্পর্কের সম্মান করতে জানে। রাহিতার ভাবনার মাঝেই দীপ্ত বলল,
সীমা ফুপি কিন্তু খুব সাংঘাতিক মানুষ, ছুরির মতো ধারালো জবান তার। আগেই সাবধান করে দিচ্ছি, তার থেকে দূরে বজায় রাখবেন। হয়তো অনেক কিছুই বলবে, মেয়ে মারা যাওয়ার বেশি দিন হয়নি কি না, তাই মনে কষ্ট নেবেন না তার কথায়, কেমন? কথাগুলো বলা শেষ হতেই দীপ্তর মা ডাকলো তাকে। রাহিতার থেকে বিদায় নিয়ে মায়ের ডাকে সে চলে গেল। পেছনে ফেলে গেল এক চিন্তিত রাহিতাকে। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা পার হয়েছে কিছুক্ষণ হলো। একটু আগেই বাসায় এসেছে স্বপ্নিলের ছোট মামা ও তার পরিবার। তাদের সাথে কথাবার্তা বলে ভালোই সময় কাটছিল রাহিতার। এমন সময় এক পুরু কণ্ঠের মেয়েলি গলা শুনতে পেল সবাই। দরজার দিক চোখ পড়তেই শাশুড়ির বয়সী এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহিতা না চিনেও সে বুঝে এটাই তার কাঙ্ক্ষিত বিপদের আগমন। এরই মাঝে সবার সাথে কুশল বিনিময় করে মহিলা। খানিক বাদে কিছু দূর বসে থাকা দিলারা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলেন, এতদিন পর তোর দেখা পেলাম। আজকাল নাকি ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিস। ছেলের বিয়ে হতে না হতে এই হাল হলে তবে তো বাকি দিন পড়েই আছে। তার কথায় বিস্মিত হলো রাহিতা। এভাবে কথা বলছে কেন তার শাশুড়ির সাথে? বোঝাই যাচ্ছে স্বপ্নিলের বিয়ে নিয়ে এক চাপা ক্ষোভ জন্মে আছে মহিলার মনে, যেটা রাগ ঝাড়তেই এ অবেলায় আগমন তার। তবে দিলারা বেগমকে রাহিতার মতো এতটা বিচলিত হতে দেখা গেল না। তিনিও বোনের মতো করেই জবাব দিলেন নির্দ্বিধায়। দিলারার কথায় কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা গায়ে মাখল না সীমা, বরং তার চেহারা ও কণ্ঠে দেখা মিলল তাচ্ছিল্যতার। কথায় কথায় বলে উঠলেন, তো এতদিন পর যখন এলি তখন ছেলের বউকে আনিসনি সাথে? কোথায় সে? আমাদেরও দেখা। হুট করে শাশুড়ির কথায় চমকে উঠে রাহিতা। এতক্ষণ যেটা শোনার অপেক্ষা করছিল সেটা কর্ণপাত হতেই অজানা আশঙ্কায় বুক ধক করে উঠে তার। খানিকটা শঙ্কা ও ভয় নিয়ে মৃদু পায়ে এগিয়ে যায় সীমা খালার সামনে। রাহিতা আসা মাত্রই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন সীমা বেগম, যেন এতক্ষণ ওর অপেক্ষাতেই ছিলেন। তীর্যক চাহনিতে রাহিতাকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ চলে কিছুক্ষণ। দুরু দুরু বুকে তার হাবভাব লক্ষ্য করে ঘামতে থাকে রাহিতা। স্বপ্নিল ও দীপ্ত সতর্কবার্তা থেকে থেকে ভাসে কানে। এদিকে স্বপ্নিলটাও এতক্ষণে বাড়ি ফিরল না। অন্যদিকে সীমা বেগম পৌঁছে গেছেন বাসায়। তার অগোচরে না জানি কত কিছুই শুনতে হবে রাহিতার আজ। হাঁসফাঁস করতে থাকা হৃদয়ে মেয়েটা এক বড়সড় ঠোক গিলে। ড্রয়িং রুমে নীরবতা বিরাজমান। বাড়ির অন্য সদস্যরা যথেষ্ট চেষ্টা করছেন সীমা বেগমকে থামানোর, তবুও তিনি কারো কথা শোনেননি। এক নাগারে প্রশ্ন করতে লেগে গেছেন রাহিতাকে। নাম কি তোমার? রাহিতা। বয়স কত? 21 বছর। তাহলে তো স্বপ্নিলের চেয়ে অনেক ছোট। তো সংসার কেমন চলছে? বিরক্তিভাব চেপে যথাসম্ভব শান্ত কণ্ঠে উত্তর দেয় রাহিতা। সীমা বেগমের সাথে কথা শুরু হওয়ার কিছুক্ষণের মাঝেই যেন হাঁপিয়ে উঠেছে সে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই মহিলার, কারণ উনি এখনো নিজের মতো সেই যে প্রশ্ন করা শুরু করেছেন, থামার নাম যেন নিচ্ছেন না। মুখে রীতিমতো ট্রেন ছুটছে তার। একটু পর যখন থেমে গেলেন, রাহিতা ভাবল এবার বোধহয় ভাগ্য সহায় হয়েছে। কিন্তু ঠিক সে সময় সীমা বেগম দম নিয়ে আবারও অনর্গল প্রশ্ন করা শুরু করলেন। অতঃপর কিছুটা বিরক্ত হয়ে রাহিতা বাধ্য হয়ে বলল, এক এক করে প্রশ্ন করুন না খালামণি, এতগুলোর উত্তর একসাথে কিভাবে দেব? কথাটি যথাসম্ভব নম্রভাবে হাসি মুখেই বলে রাহিতা, কিন্তু এতে সীমা বেগমকে খানিকটা খুশি দেখালো। মনে হলো যেন এতক্ষণ এমন কিছু শোনারই অপেক্ষা করছিলেন তিনি। রাহিতার এ কথায় তিনি আকাশ থেকে পড়লেন এমন ভাব ধরে দিলারা বেগমকে উদ্দেশ্য করে বলেন, শুনলি তোর ছেলের বইয়ের কথা? বিয়ে হতে না হতে এভাবে মুখ চলছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানা নেই, অথচ বাকি দিন তো এখনো পড়েই আছে। সীমা বেগমের কথা শুনে রাহিতার তাজ্জব বনে গেল। সামান্য একটু কথা বলেছে আর উনি সরাসরি বলে দিলেন সে বড়দের সাথে কথা বলার ম্যানার জানে না। আশ্চর্য! রাহিতা উত্তর দিবে এমন সময় দিলারা বেগম চোখের ইশারায় ওকে থামতে নির্দেশ দিলেন। বোনের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ও,
এখন তো ছেলের বইয়ের কথাই ঠিক লাগবে তোর, বোনের কথা তো এখন আর ভালো লাগবে না। আমার মেয়ে যখন বেঁচে ছিল তখন তো ঠিকই আমার সাথে খাতির ছিল তোর। মেয়েটা আমার যাওয়ার বছর না ঘুরতেই তুই আরেকজনকে ঘরে তুলে তার জন্য নিজের বোনকে সবার সামনে এভাবে বলছিস? এত দরদ এই 2 দিনের মেয়ের জন্য? মুখ সামলে কথা বল সীমা। তুই যাকে 2 দিনের মেয়ে বলছিস সে আমার একমাত্র পুত্রবধূ। আমার বাড়ির মেয়ের মতোই দেখি আমি ওকে। আর তোর সাথে আমার সম্পর্ক নষ্টের জন্য দায়ী কে, ঠিক করে বল তো। এবার দিলারা বেগমের কথায় সীমা বেগম বেজায় চটে গেলেন। এতদিনের চাপা ক্ষোভ যেন টকবগিয়ে উপচে পড়ল। খানিকটা উচ্চস্বরে চেঁচিয়ে বলে উঠলেন, তো আমি আর কি করব বল? নিজের মেয়ে মরার 1 মাস না পেরোতেই যদি কেউ হুট করে খবর পায় তার মেয়ের না হওয়া হবু শাশুড়ি ছেলের বিয়ে দিয়ে ফেলেছে, তাহলে তার সাথে কথা বলতে মন চাইবে আমার? তুই আমার জায়গায় থাকলে কি করতি বল? এত সহজে সবকিছু ভুলে মেনে নিতে পারতি? উত্তর দে। কথা বলার মাঝখানে মৃত মেয়ের স্মরণে আঁচলে মুখ চেপে কেঁদে ফেলেন সীমা বেগম। তার কথা শুনে এবার দিলারা বেগম খানিকটা নরম হলেন। এ কাজের জন্য তিনি মনে মনে খানিকটা অনুশোচনা বোধ করলেও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এই সিদ্ধান্তটা নিয়ে তিনি কোনোরূপ ভুল করেননি। স্বপ্নিলের সে সময় যে পরিস্থিতি ছিল তাতে ওকে রাহিতার সাথে বিয়ে দিয়ে তিনি সঠিক কাজ করেছেন। এর জন্য যত কথাই শুনতে হোক তিনি কখনো কিছু মনে করবেন না। এরপর বোনের কাঁধে হাত দিয়ে নরম সুরে বললেন, আমি জানি তোর খারাপ লেগেছে, কষ্ট পেয়েছিস তুই, পাওয়াটাই স্বাভাবিক। বরং সব তাড়াতাড়ি মেনে নিলেই অস্বাভাবিক লাগতো। কিন্তু তুই নিজের পরিস্থিতিটাই দেখলি শুধু, একবার আমার দিক থেকেও বিষয়টা ভেবে দেখ। আনিকা যাওয়ার পর স্বপ্নিল কতটা পাগল ছিল তুই কি জানতি না? মেয়েটা যাওয়ার পর আমার ছেলের কি অবস্থা হয়েছিল তুই কি জানিস না? তখন মা হয়ে আমি যদি ওর ভালোর কথা চিন্তা করে ওকে বিয়ে দিই, এটা কি খারাপ কিছু? জীবন তো কারোর জন্য থেমে থাকে না। দিলারা বেগমের কথায় সীমা বেগম খানিকটা শান্ত হলেও তার আক্ষেপ কমল না পুরোপুরি। কাঁধ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে বললেন, এত কিছু আমি বুঝতে চাই না। আর কি বলছিলি যেন তুই? আনিকা চলে যাওয়ার পর স্বপ্নিলের কি অবস্থা হয়েছিল? এসব কথা অন্য কাউকে শোনাতে আসবি, আমাকে নয়, বুঝেছিস? আরে ও কখনো আমার মেয়েকে ভালোই বাসেনি। যদি বাসতো তবে ওর মরার পর মাসখানেক না পেরোতেই আরেকজনকে ঘরে তুলতো না। এতটুকু কথা শেষ করে সীমা বেগম হঠাৎ ফুঁসে উঠে তেড়ে গেলেন রাহিতার দিকে। অবাক নয়নে এতক্ষণ 2 বোনের ঝগড়া দেখা রাহিতা হুট করে সীমা বেগমকে নিজের দিক এগিয়ে আসতে দেখে খানিকটা ভড়কে যায়। সে কিছু বলার আগেই সীমা বেগম রাহিতার দিকে আঙুল তাক করে বলে ওঠেন, সব দোষ এই মেয়ের। কি এমন আছে এর মধ্যে, হ্যাঁ, যে স্বপ্নিল আমার মেয়ের জন্য এতদিন পাগল ছিল সে হুট করে একে দেখে রাতারাতি মন বদলে ফেললো? এই মেয়ে কি এমন করেছো তুমি বলো? আমি এসবের মধ্যে কি করে আসলাম খালামণি? এখানে কি সত্যি আমার কোনো দোষ আছে বলুন? হতাশ মুখে উত্তর দেয় রাহিতা। সে বুঝেছে সীমা বেগম এখন নিজের হুঁশে নেই। এতদিন বুকের মধ্যে তিল তিল করে জন্মানো রাগ ক্ষোভ যখন একসাথে বের হয় তখন মানুষ আর নিজের মাঝে থাকে না, সে যেন এক অন্য সত্তায় পরিণত হয়। সীমা বেগমের ক্ষেত্রেও বিষয়টা হয়েছে ঠিক তাই। রাহিতার কথা শুনে উনি বিনিময়ে বলেন, বাহ, এখনো মুখে মুখে তর্ক করছো? তুমি তো ভারী নির্লজ্জ মেয়ে। মহিলার কথায় এবার রাগ চাপে রাহিতার অন্তরে। এতক্ষণ সে নতুন বউ হিসেবে ভদ্রতার খাতিরে যথেষ্ট বিচক্ষণভাবে উত্তর দিচ্ছিল। ভেবেছিল মেয়ের শোকে শোকাহত এক মা তার কষ্ট প্রকাশ করছে সবার সামনে, তাই তো সে চুপ করে সব শুনে যাচ্ছিল। কিন্তু এবার তো তিনি নির্দ্বিধায় ওকে নির্লজ্জ বলে দিলেন। এখন যে তাকে যোগ্য উত্তর দিতেই হবে। চোখ মুখ শক্ত করে রাহিতা উত্তর দেওয়ার জন্য মুখ খুলছিল, সে সময় নিশ্চুপ কক্ষে স্বপ্নিলের ভারী কণ্ঠের আওয়াজ প্রতিফলিত হয়। আমার জানা মতেও নির্লজ্জ রকমের কোনো কিছুই করেনি, বরং তুমি ওকে অযথা যাচ্ছে তাই বলে অপমান করছো খালামণি। বাড়িতে নতুন কেউ আসলে কি আমরা তার সাথে এভাবে কথা বলি? স্বপ্নিলের কথা শুনে সেদিক তাকায় রাহিতা। একই সাথে রুমে থাকা সকলের চোখ ঘুরে যায় সেদিকে।
অথচ এত কিছুর পরেও স্বপ্নীল নির্বিকার। অত্যন্ত ধীর স্থিরভাবে পকেটে দুহাত গলিয়ে রুমে প্রবেশ করে সে। ওকে আসতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসেন সীমা বেগম। সেভাবেই বলেন, বাব্বা, এত অল্প সময়ে বইয়ের প্রতি কি টান ভাবা যায়। আমি তো অযথায় মেয়ের দোষ দিচ্ছিলাম, আসল সমস্যা দেখি তোর মাঝে আছে। সীমা বেগমের খোঁটামূলক কথার পরেও ভাবলেশহীন রয় স্বপ্নীল, বরং তার ঠোঁটের কোণে এক সূক্ষ্ম বাঁকা হাসির দেখা পাওয়া যায়। ভুল বললে। সমস্যা আমার বা রাহিতা কারো মাঝে না। আসল সমস্যাটা কার মধ্যে জানো? তোমার মধ্যে। নিজের দৃষ্টিভঙ্গিটা বদলাও, দেখবে আমরা আমাদের পরিস্থিতি দুটোই স্বাভাবিক। দেখবে আমরা এবং আমাদের পরিস্থিতি দুইটাই স্বাভাবিক লাগবে তোমার কাছে খালামণি। খুব তো নিজের ও বইয়ের সাফাই গাইছিস, তো কবে থেকে হলো এই পরিবর্তন? আমি যে সত্যিটা বলছি, এটাকে এখন যদি তুমি সাফাই গাওয়া মনে করো তবে আমার কিচ্ছু বলার নাই। আর রইল কথা পরিবর্তনের, বিয়ে যখন করেছি তখন আমার বউয়ের সম্মান রক্ষার দায়িত্বটাও তো আমারই, তাই না? রাহিতাকে কেউ ভালো মন্দ বলবে এটা আমি সহ্য করব না। ও অনেক ভালো একটা মেয়ে খালামণি, আমার বউ বলে বলছি না। কদিন ওর সাথে মিশে দেখো, তুমি নিজেও তোমার মতবাদ বদলাতে বাধ্য হবে। স্বপ্নীলের কণ্ঠস্বর অনড়, বিন্দুমাত্র কাঁপছে না গলা। ওর ভেতর ও বাহিরের স্বচ্ছতা ওর কথা আচরণে অত্যন্ত স্পষ্ট। এমনকি স্বপ্নীলের এমন স্বতঃস্ফূর্ত আচরণে সীমা বেগমের পাশাপাশি বিস্মিত হয়েছে রাহিতা নিজেও। ঠোঁটের কোণে ভেসে উঠল এক দীর্ঘ প্রতীক্ষিত হাসি। তৃপ্তির হাসি ফুটে উঠল স্বপ্নীলের মায়ের মুখেও। এতক্ষণে সীমা বেগম আরও কিছু বলবেন, ততক্ষণে সবার চিল্লানোর আওয়াজে ড্রয়িং রুমে এসে পড়েন স্বপ্নীলের নানি। তাকে দেখে থেমে গেলেন সীমা বেগম। সবার দিক চেয়ে স্বপ্নীলের নানি বলে উঠল, এই কি শুরু করেছিস তোরা এই রাতের বেলা? এতগুলো মানুষ থাকতেও কিসের ঝগড়া লাগে, তোরা থামাতে পারিস না? এই রাকিব, বাকিদের কথা না হয় আমি বাদই দিলাম, তুইও কি দেখতে বসেছিলি এগুলা? স্বপ্নীলের ছোট মামাকে উদ্দেশ্য করে বললেন তিনি। বিনিময়ে ছোট মামা মাথা চুলকে বললেন, দুই আপাই আমার চেয়ে বড় আম্মা, আমি ছোট হয়ে কিভাবে তাদের থামাই? যদিও চেষ্টা করেছিলাম, তবু আমার কথা সীমা আপা শুনেনি। ছেলের কথা শুনে এবার সীমা বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন স্বপ্নীলের নানি। এবার চাচির সামনে ধরা পড়ে যাওয়ায় খানিকটা বিব্রত বোধ করেন সীমা বেগম। সেদিক লক্ষ্য করে স্বপ্নীলের নানি শীতল কণ্ঠে বললেন, এগুলো কি সীমা? বিয়ে খেতে আসছিস, ভালো করে বিয়ে খা, মজা কর। কেন পুরনো কথা মনে করিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইছিস? এবার চাচির কথা শুনে আর কিছু বললেন না সীমা বেগম, নীরবে প্রস্থান করেন ড্রয়িং রুম থেকে। এদিকে এত কিছু শেষে যেন হাফ ছেড়ে বাঁচে রাহিতা। এতক্ষণ দম বন্ধ অনুভব হচ্ছিল তার। সম্পর্কের তিক্ততা এমন এক জিনিস যা কখনো কারো কাম্য নয়। সম্পর্ক টক ঝাল মিষ্টি থাকলেই মানায়, তেতো নয়। এত কিছু চোখের সামনে ঘটতে দেখে সবকিছু শুনে ভার হয়ে আসে সরল রাহিতার মন। সেও চুপচাপ চলে আসে নিজেদের রুমে। বেশ কিছুক্ষণ অতিক্রম হয়, অতপর স্বপ্নীল আসে। খট করে দরজা লাগিয়ে দিয়ে নিষ্পলক চেয়ে রয় বিছানায় বসে থাকা রাহিতার দিকে। এগিয়ে এসে রুমে থাকা একটা চেয়ার টেনে রাহিতার পাশে বসে। অত্যন্ত শান্ত গলায় রাহিতার চোখের দিক চেয়ে বলে, রাহিতার সামনে চেয়ারে গম্ভীর মুখে বসে আছে স্বপ্নীল। তার দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাহিতা। যেন ওর এমন মুখভঙ্গি দেখে বোঝার চেষ্টা করছে সে কি এমন জরুরি কথা বলতে চাইছে। তবে রাহিতাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। স্বপ্নীল নিজে থেকেই কথা বলা শুরু করলো। আমি আসার আগে খালামণি কি বলেছে তোমায়? চমকে গেল রাহিতা। স্বপ্নীল যে হঠাৎ এমন একটা প্রশ্ন করবে ব্যাপারটা ভাবেনি সে। ওকে চমকাতে দেখে স্বপ্নীল চেয়ারটা আরেকটু এগিয়ে নেয়, একদম রাহিতার মুখোমুখি কাছাকাছি বসে। এখন দুজনের মাঝে দূরত্ব নেহাত অল্প, একটু হাত বাড়ালেই একে অপরকে অনায়াসে ছুঁয়ে দেওয়া যাবে। স্বপ্নীলকে নিজের এত কাছাকাছি দেখে রাহিতা খানিকটা ঘাবড়ে যায়, তবে তা ভয়ে নয়, লজ্জায়। স্বপ্নীলকে এত কাছে এভাবে একদৃষ্টিতে নিজের দিক চেয়ে থাকতে দেখে লজ্জাবতীর ন্যায় আরেকটু নুয়ে পড়ে মেয়েটা। চোখে চোখ রাখতে পারে না বেশিক্ষণ, নামিয়ে নেয় মাথা। কিন্তু স্বপ্নীল নির্বিকার, সেটা দেখেও যেন বুঝে না। সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নির্লজ্জের ন্যায় বলে। স্বপ্নীলের কথায় চোখ খিচে বন্ধ করে রাহিতা। রক্তিম আভায় লালিত হয় মুখ। মনে মনে কয়েকশো বকা দেয় ওকে।
এভাবে না বললে কি হতো না? এরপর নিজেকে সামলে নিয়ে চোখ পাকিয়ে কটমট করে তাকায় স্বপ্নিলের দিকে। ওকে এভাবে তাকাতে দেখে হেসে ফেলে স্বপ্নিল, মাথা নাড়িয়ে শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না এসব। কিন্তু এখন সিরিয়াসলি জিজ্ঞেস করছি রাহি, আমি বাসায় আসার আগে সীমা খালামণি তোমায় কি কি বলেছিল আমার সব খুলে বলো, একদম কোনো কিছু লুকাবে না। এবার নিজেকে ধাতস্থ করে রাহিতা, গলা ঝেড়ে এক এক করে সব খুলে বলে, লুকোয় না কোনো কিছু। সব শুনে স্বপ্নিলের গম্ভীর হয়ে থাকা মুখশ্রী আরেকটু থমথমে হয়। ফুস করে এক শ্বাস ফেলে গমগমে গলায় বলে, আমি জানতাম এমন কিছুই হবে। উনি এতদিন মনের মাঝে আমারও মায়ের উপর যে রাগ পুষে রেখেছিলেন তা আজ সুযোগ বুঝে তোমার উপর ছেড়েছেন। এই জন্যই আমি তোমায় বলেছিলাম তার থেকে দূরে থাকতে, তাকে অ্যাভয়েড করতে। দেখলে তো কেমন তার ব্যবহার, তবুও তুমি শুনোনি কেন আমার কথা? স্বপ্নিলের কণ্ঠে স্পষ্ট ক্রোধ, কপালে পড়েছে ভাঁজ। যেন রাহিতার সাথে হওয়া এমন আচরণের কারণ সে নিজে। ওকে বিচলিত হতে দেখে নিজেকে তটস্থ করে রাহিতা, বুঝে স্বপ্নিল রেগে আছে, অপরাধ বোধে ভুগছে, ওকে ঠান্ডা করতে হবে। অতঃপর আলতোভাবে হাত রাখে ওর সামনে বসে থাকা স্বপ্নিলের কাঁধে, চোখে চোখ রাখে নির্দ্বিধায়, নরম গলায় বলে, আমি জানি আপনি খালামণির থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু আমি কি করে থাকতাম বলুন? মাত্র এসেছেন তিনি বাসায়, আর আমি নতুন বউ। এখন যদি আমি হুট করে তাকে ইগনোর করতাম তবে সেটা কি ভালো দেখাতো বলুন? সবে কি ভাবতো? সবাই কি ভাবতো সেটা দিয়ে তুমি কি করবে? আমি তো সবারটা চিন্তা করিনি, তোমারটা চিন্তা করেছিলাম বলেই তোমায় আগে ভাগে সতর্ক করেছিলাম। যদি তুমি সবার কথা ভাবতে যে নিজে এতগুলো কথা শুনলে এত ভালো হয়ে হবে কি রাহি? ভালো মানুষদের সবাই কষ্ট দেয়। তাই এই কথা আপনি আমায় বলছেন? তবে আপনি নিজে কি করলেন আগে সেটার ব্যাখ্যা দেন। মানে? চমকে উঠে স্বপ্নিল, ওর চোখে বিস্ময় দেখে মৃদু হেসে রাহিতা বলে, আমায় যে ভালো হওয়ার জন্য এত কথা বলছেন, আপনি নিজেও তো একই কাজই করলেন। এই যে আপনি এত কিছু শুনলেন খালামণির থেকে, আপনায় তিনি কত কিছুই না বললেন। তখন তো আপনি চাইলেই তাকে আনিকাপুর সম্পর্কে সবকিছু সত্যি বলে দিতে পারতেন, তার চোখে আঙুল দিয়ে নিজের মেয়ের বৃত্তান্ত খোলাসা করতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। কেন বলেন তো? রাহিতার প্রশ্নে স্বপ্নিল চোখ সরায়, ধরা পড়ায় খানিকটা ইতস্তত করে এদিক সেদিক তাকায়। ওর হাবভাবে হেসে রাহিতা বলে, কারণ আপনি চাননি রুম ভর্তি মানুষের সামনে তার মেয়ের কৃত্যের জন্য তিনি অপমানিত হোক। আপনি চাননি মৃত মেয়ের প্রতি মায়ের অন্তরে কোনো খারাপ অনুভূতির জন্ম হোক। আপনি রাহিতা আর কথা বাড়াতে পারে না। অগ্রসর হওয়ার পূর্বেই ওর ঠোঁটে আঙুল চেপে ধরে স্বপ্নিল। হুট করে ওর এহেন আচরণে বিস্ময়ে হতবাক হয়ে যায় রাহিতা। চোখ বড় বড় করে তাকায় স্বপ্নিলের পানে। সেদিক লক্ষ্য করে স্বপ্নিল বলে, কি এভাবে তাকিয়েছো কেন? হ্যাঁ, আমার সবকিছুতে কেন এত বুঝতে হবে তোমার? এগুলোর স্বভাব বাদ দাও, বুঝছো? স্বপ্নিলের কথার ধরনে মনে মনে হেসে ফেলে রাহিতা। ওর কথার বিপরীতে মাথা দুদিকে নাড়িয়ে নাবোধক উত্তর দেয়। ওর রিয়েকশন দেখে চোখ ছোট ছোট করে ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে স্বপ্নিল। তখনই রাহিতা বলে, আচ্ছা বাদ দিন এসব, যা হওয়ার হয়েছে। এবার রাহিতা নিঃশব্দে উঠে যেতে ধরে। ঠিক সে সময় হাতে টান পড়ায় থেমে যেতে বাধ্য হয়। স্বপ্নিলের দিক তাকাতেই সে হঠাৎ কোমল স্বরে শুধায়, খারাপ লেগেছে না খালামণির কথায়? কষ্ট পেয়েছো খুব? না ঠিক আছে আমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন এই সামান্য বিষয়ে? সেটাই তো বুঝছি না। এসব বাদ দিন তো, বললাম না আমি। হাসতে হাসতে কথাটা বলে রাহিতা। ওর প্রশ্ন শুনে চোখ নামিয়ে নেয় স্বপ্নিল। কোনো উত্তর না দিয়ে আলগোছে নিজ হাতে চেপে ধরে রাখা রাহিতার হাত ছেড়ে দিয়ে চেয়ার টেনে বের হয়ে যেতে নেয় রুম থেকে। রাহিতা এক ধ্যানে চেয়েছিল ওর যাওয়ার পানে। আচমকা কদম থেমে যায় স্বপ্নিলের। ঘাড় কাত করে পেছন ফিরে তাকায় এক মুহূর্তের জন্য। রাহিতার চাহনি লক্ষ্য করে ধীর স্বরে বলে, তোমায় কষ্ট দেয় এমন কোনো বিষয় আমার কাছে সামান্য নয় রাহি। স্বপ্নিল দাঁড়ায় না আর, চলে যায় নিজের মতন করে। পেছনে ফেলে যায় এক বিমূর্ত রাহিতাকে। স্বপ্নিলের কথা কর্ণগোচর হতেই এক মুহূর্তের জন্য হার্টবিট বেড়ে যায় ওর। স্বপ্নিলের কথায় ওর আচরণে আজ অন্য কিছু ছিল যা রাহিতার হৃদয়কে নাড়িয়ে দেয়। যে চোখে রাহিতা এতদিন তাচ্ছিল্য দেখে এসেছিল, আজকাল সেই চোখেই নাম না জানা সুন্দর অনুভূতিরা স্পষ্ট উকি দেয়। পরদিন সকাল হতেই যথারীতি আত্মীয় স্বজনে ভরে গেল স্বপ্নিলের নানি বাড়ি।
যথারীতি বাজতে লাগলো বিয়ের ঢাকঢোল। ছোটদের চোখে মুখে আনন্দ, বড়দের চোখে মুখে ব্যস্ততার ছাপ। অবশ্য এক একজনের মাঝে এক এক কাজ বন্টন করে দেওয়া হয়েছে, সেই হিসেবেই যে যে নিজ নিজ কাজ করছে। স্বপ্নিল ব্যস্ত ছেলেদের সাথে বাজার করতে, পাশাপাশি প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে আছে কিনা এসব তদারকি করতে। একই সাথে রাহিতা একবার রান্নাঘরে টুকিটাকি কাজ করছে মামি খালাদের সাথে, অন্যদিকে স্বপ্নিলের মামাতো খালাতো বোনদের সাথে ফাঁকে ফাঁকে গল্প করছে। এসবের মাঝেই কেটে গেল দিন। বেলা গড়িয়ে হয়ে গেল দুপুর থেকে বিকেল। সবাই যে যার মতো করে মেহেদি দিচ্ছে। কাল থেকে স্বপ্নিলের মামাতো বোন অর্থাৎ নীতির বিয়ের অনুষ্ঠান শুরু। ড্রয়িং রুমে বড়রা বসে চা নাস্তা খাচ্ছে, আর বউদের রুমে বসেছে মেয়েদের আসর। নীতিকে ব্রাইডাল মেহেদি লাগিয়ে দিতে বাইরে থেকে আর্টিস্ট নিয়ে আসা হয়েছে, আর বাকিরা সবাই যে যার মতো করে নিজেরাই নিজেদের হাতে মেহেদি লাগাচ্ছে, অন্যকে লাগিয়ে দিচ্ছে। রাহিতাও ফ্রি হয়ে এসে বসলো রুমের এক কোণায়। পাশের সেন্টার টেবিলে রাখা ডালায় বেশ কটা মেহেদির কোণ থাকলেও সে চুপ করে অন্যদের মেহেদি দেওয়া দেখছে। তার কারণ সে নিজে মেহেদি দিতে পারে না, সবসময় বোন, ফ্রেন্ড না হয় কাজিনদের থেকেই দিয়ে নিত। স্বপ্নিলের ছোট মামার দুটো যমজ মেয়ে আছে, হিয়া ও রিয়া। তারা দুজনেই মেহেদি লাগাতে পটু। রাহিতাকে চুপচাপ বসে থাকতে দেখে হিয়া এগিয়ে আসে ওর কাছে। ওকে দেখে সহাস্যে তাকায় রাহিতা। হিয়া মুচকি হেসে